ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। রীতি মেনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। বিমানের ৫ পাইলটের বিরুদ্ধে নথি জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ। মানা হয়নি গ্রাউন্ডেড রাখার সুপারিশ। তদন্ত নিয়ে নিশ্চুপ সিভিল এভিয়েশন। রণক্ষেত্রে রূপ নিয়েছে হরমুজ প্রণালী। ওয়াশিংটন তেল আবিবের ১ লিটার তেলও পার হতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং দখল দূষণে মৃতপ্রায় বরিশাল নগরীর সব খাল। ২২টির মধ্যে টিকে আছে মাত্র ৫ থেকে ৬টি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খাল উদ্ধারের দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা শুরু হচ্ছে আজ। ৩০০টির মধ্যে ২৯৭টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন এই প্রথম অধিবেশনে। আগের সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার ছাড়াই নির্বাচন করা হবে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারের সংসদে তারেক রহমান প্রথমবার সংসদ সদস্য, প্রথমবার সংসদ নেতা এবং প্রথমবারই প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিতে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এবারের সংসদ হবে প্রাণবন্ত। বিস্তারিত তুলে ধরেছেন জাহিদ হাসান। ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে ১.৫ বছর ধরে বন্ধ থাকা সংসদীয় রাজনীতির দুয়ার উন্মুক্ত হয়। ২১২ আসন নিয়ে বিজয় অর্জন করা বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ৬৮টি আসন নিয়ে বিরোধী দলে থাকছে জামায়াত এনসিপি জোট। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব। কার্যবিধি অনুযায়ী সংসদ পরিচালনার জন্য বিএনপি তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে চিফ হুইপ ও ৬ জন হুইপ নির্বাচিত করেছেন। অধিকাংশ সংসদ সদস্য নতুন হওয়ায় ২ দিন ব্যাপী কর্মশালাও করেছে বিএনপি। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। একই সঙ্গে বিরোধী দলীয় জোটও তাদের সংসদ সদস্যদের নিয়ে সভা করেছেন। জামায়াতের আমির সভার সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি জামায়াত। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে বিরোধী দল। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। তাদের অনুপস্থিতিতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এরপরেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা, জানালেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জাতীয় সংসদ থেকে মানুষ তাকিয়ে আছে। এই সংসদটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবিকা বলেন, প্রাণকেন্দ্র বলেন, যা বলেন না কেন, সব কিছু প্রাণকেন্দ্রই হচ্ছে এই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে। এবার সংসদ হবে প্রাণবন্ত। শক্তিশালী বিরোধী দল থাকায় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশ্লেষক আব্দুল আলিম। এটা একটা কার্যকর, একটা প্রাণবন্ত সংসদ হবে। যদিও বিএনপি যারা সরকারি দল হয়ে গেছে তারা ২/৩ আসন জিতেছে, বাট যারা বিরোধী দল তাদের আসন সংখ্যা কিন্তু উল্লেখ করার মতো। এই যে সরকারি এবং বিরোধী দল তাদের মধ্যে যে ডিসকাশন হবে, পার্লামেন্টের যত ইস্যুস আসবে সবগুলোই খুব চ্যালেঞ্জিং হবে। অর্থাৎ সরকারি দল যে প্রস্তাবগুলো দিবে সেটা বিরোধী দল সবগুলোই খুব গঠনমূলক আকারে চ্যালেঞ্জ করবে। কমিটিকে আমরা পার্লামেন্টের প্রাণ বলি। আমার ধারণা এবার কমিটিগুলো একটু ভিন্ন আঙ্গিকে কাজ করবে। ২০০৯ সালে সবশেষ বিরোধী দলে ছিল বিএনপি। জামায়াতও তাদের জোটেই নির্বাচন করেছিল। এরপর ৩টি সংসদে ছিল জামায়াত বিএনপি বিহীন। জাহিদ হাসান, এখন, ঢাকা।
নির্বাচনে জয়লাভ, সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিসভা গঠনের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংসদের গুরুত্বপূর্ণ 2 পদ, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন। এদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে অনেক আলোচনা হলেও সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদ অনুযায়ী সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে। তবে প্রথম অধিবেশনের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। মেহরাব সুমনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দায়িত্ব নিয়েছে নতুন মন্ত্রিসভাও। এরপর স্বভাবতই কৌতূহল জাগে, কে হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধানের পঞ্চম ভাগে ৭৪-এর ১ ধারায় বলা আছে, কোনো সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনেই নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্ধারণ করতে হবে। সে অনুযায়ী বিএনপি সরকার গঠনের পর সংসদের বিরোধী দল জামাত ইসলামকে আমন্ত্রণ জানায় একজন ডেপুটি স্পিকার দেওয়ার জন্য। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামের কাছে নাম চাওয়া হয়েছে। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও এ ধরনের কোনো প্রস্তাব পায়নি তারা। আমরা যতটুকু জেনেছি সেটা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়াতে বলেছেন। আমাদের কাছে আমার জানা মতো লিখিত কোনো অফার তারা দেন নাই। এই জন্য বিষয়টা স্পষ্ট হচ্ছে না যে এটা আসলে কোন ক্ষেত্রে বা কোন অ্যাঙ্গেল থেকে এটা ডেপুটি স্পিকার। জামায়াত আরও জানান, জুলাই সনদ অনুযায়ী সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে। তবে প্রথম অধিবেশনের আগেই জামায়াতে ইসলামের পক্ষ থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। যদি জুলাই জাতীয় সনদের আলোকে ডেপুটি স্পিকারের যে প্রভিশন রাখা আছে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে একজন করে, এই দুইজনই বিরোধী দল পাবে, সেটা অফার দেওয়ার তো বিষয় না। 12 তারিখের আগেই হয়তো বিরোধী দলীয় সংসদ সদস্যরা বসবেন, বসে বিষয়টা যদি ফর্মাল আলোচনায় আসে, ওই ফর্মালি ওনারা জানান, এখন তো কোনো আনুষ্ঠানিকভাবে জানান নাই, তখন হয়তো আলোচনা করে ঠিক করবেন কী করবেন, অথবা সংসদ অধিবেশনের কোনো এক ফাঁকে বিরোধী দলীয় সদস্যরা বসবেন, বসে এটা চূড়ান্ত করবেন। বিএনপির এই আহ্বানকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ধারার অনুশীলন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। বলেন, এতে করে সংসদ আরও প্রাণবন্তর হবে। তারা মনে করছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং তারা সেটা চায় এবং সে অফারটা কাউকে বিরোধী দলকে করে থাকে। এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিটা নতুন ধারা। যারা বিরোধী দলে আছেন তাদেরও ইনফরমালি, যদি যেহেতু এটা প্রকাশ করা হয়েছে, তারাও ইনফরমালি প্রকাশ করতে পারে তাদের আগ্রহটা, তারা কি করতে চায়। তো তাহলে কি হবে, আমরা তো ইনফরমাল পলিটিক্সের মধ্যে যাচ্ছি, কালচারটা ডেভেলপ করছে। প্রথা অনুযায়ী সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হলে এটি হবে দেশের ইতিহাসে প্রথম। মেহরাব সুমন, এখন, ঢাকা। সদ্য পদোন্নতি পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300 উড়োজাহাজের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ সহ 5 পাইলটের বিরুদ্ধে নথি জালিয়াতি সহ নানা অভিযোগ উঠেছে। এখন টেলিভিশনের হাতে আসা তথ্য প্রমাণ পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলাকালে গ্রাউন্ডেড রাখার সুপারিশ করা হলেও তা মানা হয়নি। এছাড়া 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নিশ্চুপ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আব্দুল লতিফের ক্যামেরায় তানজিলা খান মিমের অনুসন্ধানী প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয় ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদের হাত ধরে। গত 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300 উড়োজাহাজের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে তার কয়েকদিনের মাথায় এখন টেলিভিশনের হাতে আসে বেশ কিছু নথিপত্র।
বিমান কর্মকর্তাদের স্বাক্ষর সম্বলিত সেই নথিতে স্পষ্ট দেখা যায় তার বিরুদ্ধে বিমান বাংলাদেশের কাছে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সের প্রয়োজনীয়তা পূরণে লগবুক P1 ও P2 কলামে দ্বৈতভাবে ঘণ্টা লিপিবদ্ধকরণ করার অভিযোগ ক্যাপ্টেন ফারিয়েলের বিরুদ্ধে। একই সাথে তদন্ত রিপোর্টে এটিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেও উল্লেখ করেছে বিমান বাংলাদেশ। এছাড়াও অকল্পনীয় হলেও বাস্তব যে অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন বাশিত মাহতাবের নামও। বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন এই ফ্লাইং অফিসার 1992 সালে গ্রাউন্ডেড হন তার স্লো প্রোগ্রেসের কারণে। তার ফ্লাইট ঘণ্টা নিয়ে বড় অসঙ্গতির অভিযোগ এবং ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে লাইসেন্স নেয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। এছাড়াও মাহতাবের ইনস্ট্রুমেন্ট রেটিং অর্থাৎ বৈরী আবহাওয়ায় শুধু ককপিটের যন্ত্র দেখে বিমান চালানোর বিশেষ যোগ্যতার ব্যাপারেও সমস্যার কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। একই নথিতে দেখা যায় বিমান বাংলাদেশের আরও 3 জন বৈমানিক ক্যাপ্টেন আব্দুর রহমান আকন্দ, ক্যাপ্টেন আনিস, ক্যাপ্টেন ইউসুফ মাহমুদের বিরুদ্ধে রয়েছে জাল সনদ, আবশ্যিক উড্ডয়ন ঘণ্টা পূরণ না করা ও নিয়ম বহির্ভূতভাবে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইস্যুর মতো গুরুতর অভিযোগ। পরবর্তীতে এখন টেলিভিশন বিভিন্ন যোগসূত্রে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে নিজের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগকে নাকচ করে বিষয়গুলো পূর্বশত্রুতার জের ধরে ফাঁসানো হচ্ছে বলে মনে করেন অভিযুক্ত ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাম এমপ্লয়িজ ওয়্যার হিয়ার রিসেন্টলি দে হ্যাভ বিন ইলেকশনের পরে দে হ্যাভ বিন রিমুভড ফ্রম দেয়ার আর পলিটিক্স অ্যাকচুয়ালি। তো আমার লগবুক না চায় জানলো কেমনে যে আমি P1 আর P2 একসাথে করছি। একই মতামত দেন ক্যাপ্টেন বাশিত মাহতাবও। আমাদেরকে ডাকে নাই, কাউকে কিছু জিজ্ঞেস করে নাই, সে ধামাধাম বলে তাদেরকে গ্রাউন্ডেড করেন। লাইসেন্স রাষ্ট্র ইস্যু করছে, কেন করছে? আমি কি কঙ্গো থেকে আসছি? আমি আসছি বাংলাদেশ এয়ারফোর্স থেকে, কমিশন পাইছি ওইখানে জিডিপি ব্রাঞ্চে। আমরা ভালো কাজ করতে গিয়ে আজকে এখানে চোরের মতো অবস্থা হইতেছে। এরপর বিমান বাংলাদেশের কাছে নথি দেখিয়ে জানতে চাওয়া হয় অভিযুক্তদের তদন্ত চলাকালীন সময় গ্রাউন্ডেড করে রাখার সুপারিশ থাকলেও কেন আকাশে ওড়ার অনুমতি মিলছে। আমাদের তো পাইলট ক্রাইসিসও আছে, নিশ্চয়ই ম্যানেজমেন্ট এগুলো দেখছে। পট করে এতগুলো ক্যাপ্টেনকে বসাই দিয়ে আমাদের তো অপারেশনে চলবে না। যেই পাইলটের বিরুদ্ধে অভিযোগের কথা বলছিলাম, তাদের বিরুদ্ধে অভিযোগটি উঠেছিল মূলত 30 ডিসেম্বর একটি নামহীন অ্যানোনিমাস মেইল আইডি থেকে। তারপর সেই অভিযোগের ভিত্তিতে বিমান বাংলাদেশ তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানও করে এবং সেই অনুসন্ধানে প্রাথমিকভাবেই এই সকল অভিযোগের সত্যতা সহ উঠে আসে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত যে বিধিমালা সেই বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। আর তারপরেই বিমান বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছে এই অভিযুক্ত 7 পাইলটের লাইসেন্সের সত্যতা ও তথ্য যাচাইকরণের জন্য তাগাদা দেয় সেই সিভিল এভিয়েশনের কাছে, যারাই কিনা এই অভিযুক্ত 7 পাইলটের হাতে তুলে দিয়েছে সিপিএল লাইসেন্স। তথ্য যাচাইকরণ ছাড়া নাকি সুনির্দিষ্ট তথ্যের অভাব অথবা ব্যক্তি স্বার্থ, কোনটিকে প্রাধান্য দিয়ে সিভিল এভিয়েশন তাদের হাতে লাইসেন্স তুলে দিয়েছে? প্রশ্ন থাকলো উত্তর খোঁজার চেষ্টা। বিমান বাংলাদেশের পক্ষ থেকে সিভিল এভিয়েশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য 15 ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়। পরে এই বিষয়ে তদন্তে 19 ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 3 সদস্যের একটি কমিটি গঠন করে, যার রিপোর্ট 15 কার্যদিবসের মধ্যে দেবার কথা থাকলেও সিভিল এভিয়েশন এখনো চুপ। এটার জন্য একটা দপ্তর আছে, আমি ওই দপ্তর প্রধানের সাথে এসে কথা বলবো, বলে তারপর আপনার সাথে পরে জানাবো জিনিসটা। বিশ্লেষকরা বলছেন দায়িত্বরত কর্মকর্তাদের এমন দুর্নীতি বন্ধ না করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই যে লাইসেন্সগুলো হয়েছে এগুলো দুর্নীতির মাধ্যমে ছাড়া হওয়া সম্ভব না। তো সেই আমাদের মূল স্থানে আঘাত করতে হবে যাতে দুর্নীতির কোনো পথ না থাকে, যেখানে মানুষের জীবন এবং প্রপার্টিজের ব্যাপারও জড়িত, সেখানে আমরা এই ধরনের ল্যাপস করতে পারি না কখনো। তবে বিমান বাংলাদেশের বৈমানিকদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। 2023 সালেও 2 জন পাইলটের জাল সার্টিফিকেট প্রদান অভিযোগের সত্যতা পাওয়া যায়। তানজিলা খান মিম, এখন, ঢাকা।
চলতি বছরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, 3rd টার্মিনাল পরিচালনায় জায়গার চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 2019 সালের ডিসেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হয়। মোট ব্যয় 21,000 কোটি টাকার 5,000 কোটি টাকাই দিয়েছে বাংলাদেশ সরকার। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ। 2023 সালের 7 অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। দায়িত্ব নেওয়ার পর নতুন সরকার উদ্যোগ নেয় 3য় টার্মিনাল চালুর। 13 মার্চ জাইকার চুক্তি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকা থেকে আরও 3টি রুটে বিমান চালুর প্রস্তাব দিয়েছে চীন। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন স্পটেও রূপ দিতে বিনিয়োগ করতে চায় দেশটি। Especially you have the longest beach in the world in Cox's Bazar. So it's something we can do together to help so as attract the Chinese tourists over to Bangladesh. So that is we come out with a lot of initiative. We have joint forums. We have a joint plan to develop this area. আমরা ইমিডিয়েটলি মিটিং করব ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে জাপানের সঙ্গে তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least. যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিতে ফেলায় ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম $200 পৌঁছাতে পারে বলে বিশ্বকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিল ইরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের 1 লিটার তেলও পার হতে দেবে না বলে হুমকিও দিয়েছে দেশটি। বৈশ্বিক চাহিদা মেটাতে মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহের ঘোষণা দিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। অন্যদিকে হরমুজ প্রণালী ব্যবহার করতে তেল কোম্পানিগুলোকে আবার উৎসাহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। রণক্ষেত্রের রূপ নিয়েছে হরমুজ প্রণালী। তেহরানের বিরুদ্ধে হুমকি ও হামলা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তো বটেই, তাদের অংশীদারদের তেলবাহী জাহাজেও হামলা অব্যাহত রেখেছে ইরান। ক্রমেই ঝুঁকি বাড়ছে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী নৌ রুটে। ইরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে জ্বালানির দাম, আর সেই নিরাপত্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিতিশীল করে তোলায় শত্রু নিধনে লড়াই করছে তারা। এই যুদ্ধে হরমুজ প্রণালী দিয়ে ওয়াশিংটন, তেল আবিব এবং তাদের মিত্রদের 1 লিটার তেলও পার হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তেহরান। এমনকি যুদ্ধ চলতে থাকলে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $200 পৌঁছাবে বলে বিশ্বকে প্রস্তুত থাকার কড়া বার্তাও দিয়ে রেখেছে ইরান। و پایگاه‌هایتان یکی پس از دیگری در آتشی که شعله‌ور کردید می‌سوزد و دوباره خواهد سوخت. হরমুজ প্রণালী ঘিরে 1970-এর দশকের পর এত বড় জ্বালানি সংকট আর কখনোই দেখেনি বিশ্ব, যার কারণে জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের কৌশলগত মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল সরবরাহের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA, যা হরমুজ প্রণালী দিয়ে 20 দিন রপ্তানি করা সমপরিমাণ তেল। Which is the equivalent more or less of 20 days. G7 represents 70% of this announcement. পেন্টাগন হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পার করার উপায় খুঁজছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এরই মধ্যে হরমুজ প্রণালীর তলদেশে ইরান মাইন পুঁতে রেখেছে কিনা তা নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করে সেই শঙ্কা উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তেলের দাম বাড়ার পাশাপাশি ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় পতনের মুখোমুখি এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এভাবে চলতে থাকলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়বে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ব্যাপারে শঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতিতে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এই অনিশ্চয়তার মধ্যেই সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে স্পট মার্কেট থেকে বাড়তি LNG আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গেও কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে বাংলাদেশ।
বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামায় টালমাটাল বিশ্বের জ্বালানি বাজার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকট কাটাতে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে 2 কার্গো এবং যুক্তরাজ্য থেকে 1 কার্গো এলএনজি আনা হবে। মোট 3 কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,654,54,63,280 টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। বুধবারের সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিসেন্টসনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। না, মূলত এখন তো এনার্জির যেটা তেল গ্যাসের যে সমস্যা, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ইম্পোর্ট করার ব্যাপারে লং টার্মে আমরা কি করতে পারি এটার ব্যাপারে এটা একটা বিষয়। আর অন্যদিকে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় ভারত থেকে বাড়তি ডিজেল সরবরাহে অনুরোধ জানান মন্ত্রী। তবে ভারত সরকার কতটা জ্বালানি বাড়াবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এটা তো একটা হচ্ছিল সৌজন্য সাক্ষাৎকার, সৌজন্য সাক্ষাৎকার যা যা আলোচনা তাইতেই হয়েছে, পরিমাণটা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। সেটা এখনো ডিসাইড হয় নাই। হাউ ক্যান আই টেল ইউ? ব্যাপার হচ্ছে যে আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য। এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। বাংলাদেশের অনুরোধে ভারত সরকারের সাথে আলোচনা করার কথা বলেছেন হাই কমিশনার প্রণয় ভার্মা। মেহরাব সুমন, এখন, ঢাকা। দখল, দূষণ আর অযত্নে বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো মরে গেছে। স্বাধীনতার আগে 22টি খাল থাকলেও এখন মাত্র 5 থেকে 6টির অবয়ব আছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি নাগরিক সমাজের। এদিকে সিটি কর্পোরেশন বলছে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে, পাশ হলেই খাল উদ্ধারের কাজও শুরু করা হবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। ধাননদী খাল এই দিনে বরিশাল। একসময় নগরীতে প্রবহমান খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন হাটবাজার। এখন নগরীতে অবশিষ্ট আছে মাত্র 5 থেকে 6টি খাল। কথিত আছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব ছিল। পাকিস্তান আমলে এই সংখ্যা কমে হয় 46টি। স্বাধীনতার আগে 22 থেকে 23টি খালের অস্তিত্ব পাওয়া যায়। কারো কারো মতে বরিশাল বিভাগ ঘোষণার পর থেকে খালগুলোর করুণ অবনতি শুরু হয়। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে খাল ভরাট করে ড্রেন, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা তৈরির উদ্যোগ নেয় তৎকালীন নীতি নির্ধারকেরা। এই খালের পানি ব্যবহার করছি, ফ্যাক্টরি দিয়েও খাইছি এই খালের পানি। আর আমরা খালের পানির দুর্গন্ধে আমরা বাসায় থাকতে পারতেছি না। খাল খনন ঠিক মতন থাকলে সবারই উপকার হয়। এখন তো কোনো স্রোত নাই, ওই জন্য ময়লা। সবগুলো খালই ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে কোনো মতে টিকে থাকা একটি খাল জেল খাল, যার দৈর্ঘ্য 5.2 কিলোমিটার। বর্তমানে এই খালে নৌকা ঢোকার সুযোগ নেই। পোর্টরোড ব্রিজের আগেই বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে, ফলে পানি প্রবাহ নষ্ট হয়ে গেছে। এসব খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের দাবি জানান বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির এই নেতা। পয়ঃনিষ্কাশন, পানি সঞ্চালন, এর মধ্য দিয়ে বরিশালের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নগরবাসীর জন্য বরিশালের মশা নিধন ইত্যাদি কার্যক্রমে সহযোগিতা করার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন করি। বরিশাল নগরীর ভেতর দিয়ে একসময় প্রবাহিত খালগুলো পুনঃখনন ও উদ্ধারে মন্ত্রণালয় প্রকল্প পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে কাজ শুরু হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের 46টা খাল বরিশাল শহরের ভিতরে, এর ভিতরে আমরা 29টা খালের জন্য আমরা মিনিস্ট্রিতে একটা পত্র দিয়েছি। আমাদের নগরবাসী আমরা যারা আছে আমাদেরকে সচেতন হতে হবে, সভ্য হতে হবে। আমরা ময়লা টয়লা যেখানে ফেলে দিই, এটা হলো সভ্যতার লক্ষণ না, এটা হলো অসভ্যতার লক্ষণ। বরিশালে বর্তমানে যেসব খাল কিছুটা হলেও টিকে আছে তার মধ্যে অন্যতম জেল খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, সাগরদী খাল, ভাটার খাল, চাঁদমারি খাল, আমানতগঞ্জ খাল,
যদিও এসব খালের দুপাশ দখল হয়ে আছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সপ্তাহের ব্যবধানে বরিশালে বেড়েছে শসা, গাজর, বরবটি, শালগম এবং লেবুর দাম। অন্যদিকে বরগুনায় কমেছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান এবং বরগুনার পাইকারি বাজারে রয়েছেন সুজন আকন। তবে শুরুতে অমিত, আপনার কাছে জানতে চাই, বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন দেখছেন? এই যে বাড়তির দামে নিয়ে বিক্রেতারা কি বলছেন? দর্শন, একটু জানিয়ে রাখি যে রমজানের শুরুতে সবজির যে দাম ছিল সে তুলনায় এখন সবজির দাম অনেকটাই কমেছে। বিশেষ করে শুধুমাত্র লেবুর দামটা দেখা যাচ্ছে সেটিও রমজানের শুরুতে যে দামে ছিল 1200 টাকা প্রতি পণ বিক্রি হতো, সেটি কিন্তু এখন 800-700 টাকায় নেমেছে এবং ছোট আকারের যেটি সেটি কিন্তু আরও কম দামে বিক্রি হচ্ছে লেবু। এবং বাজারে এই মুহূর্তে লেবুর দামই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে কয়টি সবজির দাম বাড়তি রয়েছে সেগুলো আসলে সরবরাহ কম থাকার কারণে কিংবা এই সময়টা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু দামটি বেড়েছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম বেশ কম রয়েছে। বিশেষ করে টমেটোর কথা যদি বলি, টমেটো কিন্তু বাজারের সবচেয়ে বেশি সরবরাহ রয়েছে টমেটোর, যার কারণে টমেটোর দাম কিন্তু বেশ কম বিক্রি হচ্ছে। এবং যেমন পটলের দাম যদি বলি, পটলের দাম আজকে বাড়তি, কারণ পটল হচ্ছে একদম শেষের দিকে 80 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। টমেটোর কথা যদি বলি 14 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে, যেটি গতকালকেও আমরা দেখেছি যে 20 টাকায় বিক্রি হচ্ছে। এবং পটল 120 টাকার পটল কিন্তু আজকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন 35 টাকা থেকে নেমে 20 টাকায় বিক্রি হচ্ছে। করলা 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি 40 টাকায় বিক্রি হচ্ছে এবং বাঁধাকপির দাম সবচেয়ে কম বাজারে দেখা যাচ্ছে যে 5 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ 60 টাকা দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 20 টাকা, ঢেঁড়স 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যে সবজিগুলোর দাম কিছুটা বেড়েছে, 9 টাকার শসা আজকে কিন্তু 14 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে। 25 টাকার গাজর 30 টাকা এবং 40 টাকার বরবটি আজকে 45 টাকায় বিক্রি হচ্ছে। এবং শালগম 12 টাকার শালগম আজকে 15 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এবং খুচরা বাজারেও কিছুটা প্রভাব পড়ে, যেহেতু এখান থেকেই আসলে খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন তারা কেনাকাটা করে সেগুলো কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় কিংবা স্থানীয় পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে নিয়ে যায়, যার কারণে কিন্তু এখানে দাম কিছুটা বাড়লে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজার যেগুলো রয়েছে সেখানে পড়ে। এবং দেখা যাচ্ছে এখানের থেকে প্রায় 10-15 টাকা বেশি দামেই কিন্তু সেগুলো খুচরা বাজারে বিক্রি হয়। প্রকারভেদে কিন্তু বেশি দামেও আজকে দেখেছি আমরা খুচরা বাজারে বিক্রি হয়। সেখানে কিন্তু কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন যারা ব্যবসায়ী রয়েছেন তারা, কিংবা যারা ক্রেতা রয়েছেন তারা। ক্রেতারা বলছেন যে সবজির দাম আরেকটু যদি কম হতো তাহলে তাদের নাগালের মধ্যে থাকতো এবং কেনাকাটা করতে কিছুটা সুবিধা হতো। এবং ব্যবসায়ীরা বলছে রমজান মাসে যেহেতু সবজির চাহিদা কম থাকে সে কারণে দামটিও কমেছে এবং আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। হয়তো বরিশালের কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রসুন, এবার আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, সবজির দাম তো কমেছে, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, আর এই যে সবজির দাম কমার পর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, আসলে রমজানের শুরুতে কিন্তু এই অঞ্চলে সবজির দাম অনেকটাই বেশি থাকলে বর্তমানে কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে এই সবজির দামে। কিন্তু এই যে পাইকারি বাজার রয়েছে, এই পাইকারি বাজার থেকে মাত্র 20 থেকে 50 মিটার দূরত্বে অর্থাৎ খুচরা বাজারে গিয়ে আমরা দেখতে পেয়েছি কিন্তু অনেক সবজি কিন্তু দ্বিগুণ দামেও বিক্রি করতে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে এইখানে যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তারা বলছেন যে রমজানের শুরুতে অনেকটাই সবজির দাম বেশি থাকলেও বর্তমানে একেবারেই কম রয়েছে। বিশেষ করে এখানে শুধুমাত্র ভেন্ডি এবং কাঁচামরিচের দামটাই 50 টাকার উপরে রয়েছে, আর বাকি সব সবজির দামই কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে পাওয়া যায়। আমি যদি একটু দামের বিষয়টি বলি, এখানে গাজর বিক্রি হচ্ছে আজকে পাইকারিতে 40 টাকা এবং টমেটো, শসা এগুলো বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দামে। এবং সব থেকে কম দামে বিক্রি করা হচ্ছে এখানে ফুলকপি এবং পাতাকপি। ফুলকপি আজকে পাইকারিতে প্রতি পিস বিক্রি করা হচ্ছে 15 থেকে 20 টাকা এবং প্রতি পিস পাতাকপি বিক্রি করা হচ্ছে 10 থেকে 12 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এছাড়াও যে এখানে পেয়ারা রয়েছে কিংবা অন্যান্য যে বেগুন রয়েছে, বেগুনও কিন্তু এখানে মাত্র 15 থেকে 20 টাকা, অর্থাৎ ভালো মানের যে বেগুন সেগুলোও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি 20 থেকে 25 টাকা সর্বোচ্চ কেজি প্রতি বিক্রি করা হচ্ছে। এবং এখানে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, গত সপ্তাহেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
৮০ থেকে ৯০ টাকা পাইকারিতে বিক্রি করা হলো, আজকে মাত্র ৬০ থেকে ৬৫ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে, মূলত বরগুনার এই যে পৌর যে পাইকারি সবজির বাজার, এখান থেকে গ্রামগঞ্জের যারা খুচরা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু মূলত এখান থেকে সবজি ক্রয় করে তারা বিভিন্ন হাট বাজারে বিক্রি করে। তো তারা বলেছেন যে পরিবহনের যে একটি খরচের বিষয় রয়েছে, কিন্তু এখানে যারা আমরা যে বরগুনা সদরের যে বাজারটি দেখতে পেয়েছি, মাত্র এই পাইকারি বাজার থেকে মাত্র ২০ থেকে ৫০ মিটার দূরত্বে রয়েছে এই বাজারটি, কিন্তু এই খুচরা বাজারে গিয়ে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বলছে যে তারা পরিবহনের খরচের যে একটি দোহাই দিয়েছে সেটি কিন্তু আসলে ক্রেতারা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে এই পরিবহন খরচের যে বিষয়টি সেটি কিন্তু আসলে ধোপে টিকে না। তো এই সব মিলিয়ে আসলে এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং হলে কিন্তু এই যে দামের পার্থক্য, পাইকারি এবং খুচরা বাজারের যে পার্থক্য, সেই পার্থক্যটি থাকবে না। এবং জেলা প্রশাসন থেকেও বলা হয়েছে যে তাদের ভ্রাম্যমাণ আদালত, দাম নিয়ন্ত্রণের জন্য তাদের ভ্রাম্যমাণ আদালত কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে বরগুনার সবজি বাজার থেকে সবশেষ। ঢাকার বাইরের বাজার পরিস্থিতি জানাতে বরগুনা এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সাভারে ওয়ার্কশপে আগুন লেগে পুড়ে গেছে একটি বাস। বুধবার রাত ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা আরিচা মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপে মেরামতের সময় হঠাৎ করেই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাসটি। তবে ওয়ার্কশপের তেমন কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাও যায়নি। গত কয়েক বছরে অ্যান্টার্কটিকা সাগরের বরফ কমে গেলেও তা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, এমন সুখবর দিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। তবে আবহাওয়া পরিবর্তন হলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শাহানা জাহান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে গলছে অ্যান্টার্কটিকার বরফ। তবে গত 4 বছর ধরে আশঙ্কাজনক হারে বরফ গলায় পরিবেশবিদদের উদ্বেগও বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে যখন প্রাকৃতিক দুর্যোগও ভয়াবহ হচ্ছে, এমন সময় সুখবর দিলেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, দক্ষিণ গোলার্ধে বাড়তে শুরু করেছে বরফ। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের বিজ্ঞানীদের মতে ২৬ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার সমুদ্রের বরফ সর্বনিম্ন মাত্রা ২৫.৮ লক্ষ বর্গ কিলোমিটারে পৌঁছায়, যা গত 4 বছরের বরফের সর্বনিম্ন গড়ের কাছাকাছি। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় ৭,৩০,০০০ বর্গ কিলোমিটার বেশি। বিজ্ঞানীরা বলছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ থেকে আসা শক্তিশালী বাতাসের কারণে বরফ গলার গতি কমে যায়। তবে এবছর ফেব্রুয়ারিতে যে পরিমাণ বরফ রেকর্ড করা হয়েছে তা ১৯৮১ থেকে ২০১০ সালের বরফের যে গড়, তার চেয়ে ২,৬০,০০০ বর্গ কিলোমিটার কম। তবে এই সংখ্যাটি এখনও চূড়ান্ত নয়। আবহাওয়ার উপর নির্ভর করে বরফ কম বেশি হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শাহানা জাহান, এখন বিশ্ব। রমজান উপলক্ষে পিৎজা, পাস্তার দেশ ইতালির রেস্তোরাঁগুলোয় মিলছে বেগুনি পেঁয়াজু সহ বাংলাদেশের রকমারি ইফতার সামগ্রী। বিদেশের মাটিতে দেশি ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। স্বল্প মূল্যে ইফতার বিক্রি করেও লাভের আশা ব্যবসায়ীদের। মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। ইউরোপের দেশ ইতালিতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় ২৭ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৯%। এর মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী সংখ্যাই বেশি। তাই পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও ঈদ বাজারে ভিড় বাড়ছে দেশটিতে। নিত্যপণ্যের দামেও সন্তুষ্ট প্রবাসীরা। রমজানের বাজার এখন থেকে করে আমরা অনেক আনন্দিত এবং সবসময় প্রাইসগুলা সীমিত নিতে পাই আর কি। আমরা চেষ্টা করি রমজান আসলে কাস্টমারকে কম দামে জিনিসপত্র দেওয়ার জন্য। পিৎজা, পাস্তার দেশটিতে বেগুনি পেঁয়াজু সহ রকমারি দেশীয় ইফতার সামগ্রী দিয়ে পসরা সাজিয়েছে রোমের রেস্তোরাঁগুলো। বিদেশের মাটিতে দেশীয় ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসীরা, যার কারণে ইফতার আগ মুহূর্তে রেস্তোরাঁগুলোয় বাড়ে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। আমরা পুরান ঢাকার আদলে আমাদের এখানে সব ইফতারি পাওয়া যাচ্ছে
আমাদের এখানে পাওয়া যাচ্ছে চানা বুট, পেঁয়াজু, পাকুড়া। প্রথম রোজা থেকেই এই মসজিদের দলে দলে এসে আমাদের সাথে রমজানে ইফতার অংশগ্রহণ করছেন, নামাজ অংশগ্রহণ করছেন। মা মাটি ছেড়ে দূর প্রবাসী থাকলেও কমিউনিটির মানুষদের নিয়ে একসঙ্গে ইফতার আয়োজন করতে ভুলেন না প্রবাসীরা। বিভিন্ন সংগঠনের আয়োজনে হওয়া ইফতার মাহফিলগুলো রূপ নেয় মিলন মেলায়। গল্প আড্ডায় উঠে আসে শৈশবে বাংলাদেশে কাটানো রমজান ও ঈদের আনন্দের কথা। প্রবাসী ইফতার মানেই ইসলামিক রীতিধারা এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতির একটি মেলবন্ধন। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে হয় ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। এবার খেলার খবর। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গতি এবং রেকর্ডের ঝড় তুলেছেন টাইগার পেসার নাহিদ রানা। তার এক স্পেলেই সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান গুটিয়ে গিয়েছে মাত্র 174 রানে। দুই দেশের মধ্যে একদিনের ক্রিকেটের লড়াইয়ে এটি পাকিস্তানের সবচেয়ে কম স্কোর। সেই সঙ্গে নাহিদ রানাও জন্ম দিয়েছেন জোড়ার রেকর্ডের। বাকিটা জানাচ্ছেন জুবাইর আহমেদ। প্রতিটা বলই যেন উইকেটের জন্য অপেক্ষা। নাহিদ রানার 7 ওভারের স্পেলের পুরোটাই পেস বোলিংয়ের সৌন্দর্যের চিরচেনা রূপ হাজির করেছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। স্পিন সহায়ক মিরপুরে নিখাত পেসের দাপট খুব বেশি দেখা যায়নি, তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানা ছিলেন একেবারেই ব্যতিক্রম। নিজের শুরুর 5 ওভারের প্রতিটিতেই পেয়েছেন একটি করে উইকেটের দেখা। সেটা ম্যাচের লাগাম যেমন বাংলাদেশের কাছে এনে দিয়েছে, তেমনি জন্ম দিয়েছে নানা রেকর্ডের। নাহিদ রানা এদিন দেখা পেয়েছেন নিজের প্রথম ওয়ানডে ফাইফারের। পাকিস্তানের বিপক্ষে যে কোনো বাংলাদেশি বোলারের 5 উইকেট পাওয়ার দ্বিতীয় নজির এটি। এমনকি দ্বিপাক্ষিক এই লড়াইয়ে বাংলাদেশে হয়ে সেরা বোলিং ফিগারও এখন নাহিদ রানার। পেছনে ফেলেছেন 2019 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের 75 রানে 5 উইকেটের স্পেলকে। নাহিদ রানা নিজের স্পেল শেষ করেছেন 24 রানে 5 উইকেটের বিনিময়ে। মিরপুরের এই মাঠে বাংলাদেশি পেসার বিবেচনায় এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। সামনে ছিল রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমানের 6 উইকেটের স্পেল। 7 ওভারের পর বোলিংয়ের সুযোগ পেলে নাহিদের নাম থাকতে পারত আরও ওপরে। চাপাই এক্সপ্রেসের এমন আগুন ছড়ানো বোলিংয়ের সামনে বিব্রতকর রেকর্ড গড়েছে পাকিস্তানও। বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন 114 রানে অল আউট হয়েছে শাহিন আফ্রিদি দল। পেছনে পড়েছে 1999 বিশ্বকাপে পাকিস্তানের 161 রানে অল আউটের ইনিংসটি। গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটে পা রেখেছিলেন নাহিদ রানা। নিজের প্রথম ফাইফারের দিনে সেই প্রতিভার প্রমাণ দিয়েছেন আরও একবার। তাতে প্রথম ম্যাচে সহজ জয়ে সিরিজে ড্রাইভিং সিটে বাংলাদেশ। জুবাইর আহমেদ, এখন। খেলার আরও খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম এবং কারসাজির অভিযোগ তদন্তে অবশেষে কমিটি গঠন করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া উপসচিব জানালেন, দ্রুততম সময়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে কমিটিটি। বিস্তারিত দেখুন ফারহান ইহসানের প্রতিবেদনে। 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে সেই নির্বাচনকে ঘিরে শুরু থেকে ওঠে নানা অভিযোগ। কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্লাব সংগঠক। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত কমিটিকে অবৈধ ঘোষণা করে লীগ বর্জন সহ নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন সংগঠকরা। গেল রোববার জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে তদন্ত কমিটি চেয়ে চিঠিও দেন তারা। এসব আমলে নিয়ে এবার সুপ্রিম কোর্টের সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে NSC। অভিযোগগুলো যাচাই বাছাই শেষে 15 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ এসেছে, অনিয়মের অভিযোগগুলোকে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি কাজ করবে। তদন্ত কমিটি কাজ করে যদি সেখানে তদন্তে অনিয়মের উপাদান থাকে, সে উপাদানের গুরুত্ব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন উঠে বিসিবি নির্বাচিত কমিটি নিয়ে সরকারের এমন হস্তক্ষেপে আইসিসির পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা। বিশ্বকাপে আমরা খেলে থাকি একমাত্র ক্রিকেটেই, কিন্তু সুতরাং আমাদের এই যে বড় অর্জন, এই অর্জনের জায়গা কোনো রকমের অবহেলার জন্য বা অসতর্কতার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউই চাই না, পুরো জাতি এটা চায় না। কিন্তু তারপরেও যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। আমার ধারণা আইসিসিও এই বিষয়কে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। হাইকোর্টের মামলার পর এবার ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি। বিসিবির বর্তমান কমিটির ভাগ্যে কি আছে সেটি জানা যাবে শিগগিরই। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। ভিটি মেনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। বিমানের 5 পাইলটের বিরুদ্ধে নথি জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ। মানা হয়নি গ্রাউন্ডেড রাখার সুপারিশ, তদন্ত নিয়ে নিশ্চুপ সিভিল এভিয়েশন। রণক্ষেত্রের রূপ নিয়েছে হরমুজ প্রণালী। ওয়াশিংটন তেল আবিবের 1 লিটার তেলও পার হতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং দখল দূষণে মৃতপ্রায় বরিশাল নগরীর সব খাল, 22টির মধ্যে টিকে আছে মাত্র 5 থেকে 6টি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খাল উদ্ধারের দাবি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।